ঢাকা ক্যাপিটালস কি এবার সত্যি ভয়ঙ্কর রূপে ফিরছে? প্রথম ম্যাচের জয়ের আত্মবিশ্বাস, দলে ফিরছেন তাসকিন আহমেদ, সঙ্গে আছে আগুন ঝরা ফিনিশার সাব্বির রহমান, অভিজ্ঞ অলরাউন্ডার ইমাদ ওয়াসিম আর এক ঝাঁক তরুণ তারকা। বিপক্ষে শক্তিশালী রংপুর রাইডার্স, যাদের হারাতে হলে দরকার নিখুঁত একাদশ আর সাহসী পরিকল্পনা। অভিজ্ঞতা ও তারুণ্যের এই মিশ্রণ কি পারবে রাইডার্সদের থামাতে? চলুন দেখে নেওয়া যাক ঢাকার সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্ল্যান। প্রথম ম্যাচে রাজশাহীর বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে ঢাকা ক্যাপিটালস। সেই জয়ের রেশ ধরেই আগামীকাল তারা মাঠে নামছে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে, রংপুর রাইডার্সের বিপক্ষে। এই ম্যাচকে সামনে রেখে ঢাকার একাদশে আসছে বড় পরিবর্তন, আর সেই পরিবর্তনের নাম তাসকিন আহমেদ। প্রথম ম্যাচে বিশ্রামে থাকলেও পুরোপুরি সুস্থ হয়ে দলে ফিরছেন বাংলাদেশের তারকা এই পেসার। তার ফেরা মানেই ঢাকার বোলিং আক্রমণ নতুন ধার পাবে। ঢাকার সম্ভাব্য একাদশে অভিজ্ঞতা ও তারুণ্যের এক চমৎকার সমন্বয় দেখা যেতে পারে। ওপেনিংয়ে দলের বড় ভরসা সাইফ হাসান। আগ্রাসী ব্যাটিংয়ের পাশাপাশি ইনিংস বড় করার ক্ষমতা রয়েছে তার। প্রথম ম্যাচে প্রত্যাশামতো শুরু না পেলেও রাইডার্সের বিপক্ষে সাইফ যদি শুরুটা ভালো করতে পারেন, তাহলে ঢাকার ব্যাটিং লাইন আপ আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। তার সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে উসমান খানকে, যদি তিনি পাকিস্তানে ফিরে না যান। এই জুটি শুরু থেকেই রংপুরের বোলারদের ওপর চাপ সৃষ্টি করতে পারে। ৩ নম্বরে ব্যাট হাতে নামবেন শামীম হোসেন পাটোয়ারি। শামীম তার দ্রুত রান তোলার ক্ষমতা দিয়ে মাঝের ওভারে গতি বাড়াতে পারেন। ৪ নম্বরে থাকছেন দলের অধিনায়ক মিঠুন। আগের ম্যাচে ৪৫ রানের ইনিংস খেলে তিনি প্রমাণ করেছেন দলের প্রয়োজন অনুযায়ী ইনিংস গুছিয়ে নেওয়ার দায়িত্বটা তার কাঁধেই সবচেয়ে মানানসই। মিডল অর্ডারে স্থিরতা আনা এবং প্রয়োজনে স্ট্রাইক রেট বাড়ানো, দুটো কাজই করতে পারবেন তিনি। ৫ নম্বরে সাব্বির রহমান ঢাকার ব্যাটিং শক্তিকে আরও ধারালো করে তুলবেন। শেষ ম্যাচে তিনি কিছুটা নিচে ব্যাট করলেও এবার আগেই নামার সম্ভাবনা রয়েছে। বড় শট খেলায় পারদর্শী সাব্বির যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। আগের ম্যাচে তার ২১০ স্ট্রাইক রেট ঢাকার ফিনিশিং শক্তির স্পষ্ট প্রমাণ। তার আগেই ব্যাট হাতে নামতে পারেন শামীম হোসেন, যিনি মাঝের ওভারে স্পিনারদের বিপক্ষে কার্যকর হতে পারেন। ৬ ও ৭ নম্বরে অলরাউন্ড শক্তি হিসেবে থাকবেন নাসির হোসেন ও সাইফুদ্দিন। নাসিরের অভিজ্ঞতা ঢাকাকে মিডল অর্ডারে ভারসাম্য দেবে, আর সাইফুদ্দিন ব্যাক বল দুই বিভাগেই কার্যকর ভূমিকা রাখতে পারেন। ৮ নম্বরে নামবেন আন্তর্জাতিক অভিজ্ঞ অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। আর বাঁহাতি স্পিন এবং নিচের দিকে দ্রুত রান তোলার ক্ষমতা ঢাকার জন্য বড় অস্ত্র। বোলিং আক্রমণে ঢাকার বড় শক্তি তাসকিন আহমেদের ফেরা। নতুন বল ও ডেথ ওভারে তার গতি ও সুইং রংপুরের ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। তার সঙ্গে পেস বিভাগে থাকবেন সলমন মির্জা। স্পিন বিভাগে ইমাদ ওয়াসিম তো আছেনই, প্রয়োজনে নাসির ও শামীম হাত ঘরাতে পারেন। সব মিলিয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে ঢাকা ক্যাপিটালস নামতে যাচ্ছে এক ভয়ঙ্কর একাদশ নিয়ে। ব্যাটিংয়ে গভীরতা, অলরাউন্ডারদের ভারসাম্য আর বোলিংয়ে তাসকিনের আগমন, সবকিছু মিলিয়ে ম্যাচটি হতে যাচ্ছে জমজমাট। প্রশ্ন একটাই, এই শক্তিশালী একাদশ কি পারবে রাইডার্সদের রুখে দিয়ে টুর্নামেন্টে ঢাকার আধিপত্য প্রতিষ্ঠা করতে? উত্তর মিলবে আগামীকাল সন্ধ্যার ম্যাচেই। ২৪-এর ৫ আগস্ট পরবর্তী সময়ে নানা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে যাচ্ছে ক্রিকেট বোর্ড। এই সময়ের দুই বোর্ডেই থাকা নাজমুল আবেদিন ফাহিম মুখোমুখি সময় সংবাদের। দীর্ঘ সাক্ষাৎকারের বড় একটা অংশ জুড়ে ছিল বিপিএল। ২-৩টা ম্যাচ হয়েছে, বেশ ক্লোজ ম্যাচ হয়েছে, দর্শকরা এনজয় করেছে। গতবার বিপিএল ক্রিকেট বোর্ড কর্তাদের জন্য রীতিমতো গলার কাটা হয়ে দাঁড়িয়েছিল। একাধিক ফ্র্যাঞ্চাইজির পারিশ্রমিক পরিশোধ না করা ক্রিকেট বিশ্বের সামনে লজ্জায় ফেলেছে। এবারও রয়েছে নানা সমালোচনা, তবে পেমেন্ট ইস্যুতে আগের দুর্নাম ঘোচানোর আশায় বিপিএল গভর্নিং কাউন্সিল। গতবার যে সমস্যাগুলো হয়েছিল আলটিমেটলি কিন্তু বোর্ডকে বেয়ার করতে হয়েছে, কিন্তু এবার ক্রিকেট বোর্ড খুবই পার্টিকুলার পেমেন্টের ব্যাপারটা। খেলা শুরু হবার আগেই একটা পার্সেন্টেজ পেমেন্ট হয়ে যাওয়ার কথা, আমি যতটুকু জানি সেটা সবাই করেছে। এবার আমরা কিছু ব্যাংক গ্যারান্টি রাখতে পেরেছি, ফ্র্যাঞ্চাইজি ফিগুলি সবাই ঠিকমতো দিয়েছে, যেটা আগের বার ছিল না। যারা দল নিয়েছে তারা তাদের দায়িত্বটা ঠিকমতো পালন করবে, তারাই তাদের পেমেন্টের কাজগুলো করবে, এবং এটা যদি না করে আমরা ভবিষ্যতে হয়তো আমাদেরকে অনেকভাবে সিদ্ধান্ত নিতে হবে। খেলোয়াড় অফিসিয়ালদের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগও কলঙ্কিত করেছে ১১তম আসরকে। তদন্ত কমিটির ৯০০ পৃষ্ঠার প্রতিবেদন নিয়ে কাজ করছেন বিসিবির দুর্নীতি দমন ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল। তার পরামর্শেই এবারের ১২তম আসরে অংশ নেয়ার সুযোগ দেয়া হয়নি অনেক ক্রিকেটার ও অফিসিয়ালকে। বিশ্ব ক্রিকেটে বাঁহাতি স্পিনারদের মান অনন্য উচ্চতায় নিয়ে গেছেন সাকিব আল হাসান। তাকে দেখে অনেক বাঁহাতি স্পিনার বেরিয়ে আসছে বলে মনে করেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। তার চোখে বিশ্বের অন্যতম সেরা বাঁহাতি অলরাউন্ডার সাকিব। এবারের বিপিএল নিয়ে প্রশংসা করলেন তিনি। অনেক তরুণ ক্রিকেটার বেরিয়ে আসবেন বলেও প্রত্যাশা ইমাদের। আসন্ন টি-20 বিশ্বকাপে পাকিস্তানকে ফেভারিট মানলেও বাংলাদেশের সাফল্য দেখতে চান এই ক্রিকেটার। সিলেট থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট।
পাকিস্তান ক্রিকেটে কিংবদন্তিদের তালিকায় নাম লেখানোর সুযোগ থাকলেও ইমাদ ওয়াসিম হয়তো যেতে পারেননি সে পর্যায়ে, তবে বৈচিত্র্যময় ক্যারিয়ারে আছে অনেক অর্জনও। এবার ঢাকা ক্যাপিটালসের হয়ে বিপিএল খেলতে এসেছেন পাকিস্তানি অলরাউন্ডার। বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা তার অনেক পুরনো, বহুবার খেলেছেন বিপিএল। ঢাকার জার্সিতে মাঠে নেমে প্রথম ম্যাচেই হয়েছেন ম্যাচ সেরা। বিপিএলকে ভিন্ন চোখে দেখছেন পাকিস্তানি অলরাউন্ডার। Very good, amazing. I think আমি বহুবার বিপিএল খেলেছি। বাংলাদেশের দারুণ প্রতিভা আছে। আমাদের দলের বাঁহাতি ব্যাটার মামুন দুর্দান্ত ক্রিকেটার। বিপিএল এর মাধ্যমে বিসিবি প্রতিভাবান ক্রিকেটার তুলে আনতে পারবে। আমার মনে হয় বিসিবি সেদিকে নজর রাখছে। এবারের বিপিএল এর মানও ভালো, অনেক বিদেশি ক্রিকেটার খেলছে। বাংলাদেশ টেস্ট খেলুড়ে দেশ, এখানে বড় ক্রিকেটাররা খেলতে আসতে চায়। it's really nice. বাঁহাতি স্পিনার বলেই আলোচনায় আসে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। একই সময়কার হওয়ায় তার উপর বাড়তি সম্মান এই পাকিস্তানির। কদিন আগেও সিপিএলে তার অধীনেই খেলেছেন সাকিব। দুজনই টি-20তে বল করতে পারেন পাওয়ার প্লেতে, তবে সাকিবকে এগিয়ে রাখলেন অন্য সবার থেকে। Shakib, he's my friend, he's my favorite cricketer. সাকিব বাংলাদেশের একজন বড় অ্যাম্বাসেডর ও দীর্ঘদিন ধরে আইসিসি র্যাঙ্কিং এর নেতৃত্ব দিয়েছে। আমার মনে হয় সাকিব বিশ্বের সেরা বাঁহাতি অলরাউন্ডার। আমিও তার মতো, তবে সাকিব আমার থেকে ভালো ব্যাট করে, পরিসংখ্যান তাই বলে। আর টি-20তে পাওয়ার প্লেতে বল করা সহজ কাজ নয়, এই কাজটা আমি সাকিব করতে পারি। আমরা ভালো বন্ধু। গেল সিপিএলেও তার সাথে দেখা হয়েছে, আমার অধিনায়কত্বে খেলেছে। সে একজন কিংবদন্তি ক্রিকেটার, তবে কেন সে দেশে আসে না বা ক্রিকেটের বাইরে কথা হয়নি। He's a world class player. What else you can say? আসন্ন টি-20 বিশ্বকাপ নিয়েও কথা বলেছেন এই পাকিস্তানি ক্রিকেটার। নিজ দেশকে ফেভারিট মানলেও বাংলাদেশের সাফল্য দেখতে চান বৈশ্বিক আসরে। I want Pakistan to win the World Cup. দেখেন, আমি তো চাইবো পাকিস্তান বিশ্বকাপ জিতুক, তবে এরপর অবশ্যই চাই বাংলাদেশ ভালো করুক। দারুণ সম্ভাবনাও আছে, তবে এশিয়াতে বিশ্বকাপ বলে যে শুধু এশিয়ার দেশগুলো ভালো করবে এমন নয়। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো ক্রিকেটাররা নিয়মিত এশিয়াতে সফর করে লিগ খেলে। বিশ্বকাপে ভালো কিছু করতে হলে সেরা ক্রিকেট খেলতে হবে। CPL, so they know the conditions. কোথাও কেউ নেই হুমায়ুন আহমেদের বিখ্যাত নাটকের কথা আরও একবার মনে করিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট দল। আইসিসির র্যাঙ্কিংয়ের টপ লিস্টে কাউকে পাওয়া যায়নি, না দল না দলের প্লেয়ার। জায়গাটা পড়ে রইল মহাশূন্য হয়ে। আইসিসির প্লেয়ার র্যাঙ্কিংয়ের হালনাগাদ হয়েছে সেরা 10 টেস্ট ব্যাটারদের মধ্যে কোনো বাংলাদেশি ব্যাটার নেই। বোলারদের লিস্টেও টপ 10-এ নো বাংলাদেশি সাইন। ওয়ানডে টি-20-র মতো হোয়াইট বল ক্রিকেটেও টাইগাররা আধিপত্য দেখাতে পারেনি। এক মোস্তাফিজই আছে টি-20-র সেরা 8-এ। এই যদি হয় বাংলাদেশের হাল, তাহলে বৈশ্বিক আসরে গিয়ে সেরা লড়াইটা করবে কি করে? ব্যাটার বোলারদের সেরা 10-এ কোনো টাইগারের খোঁজ না পাওয়া গেলেও যাত্রা বাঁচিয়েছেন মেহেদী হাসান মিরাজ। টেস্ট আর ওয়ানডের অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে মিরাজ আছেন 4 নম্বরে। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে জোড়া সাফল্য খুশির উপলক্ষ এনে দিলেও এখানে আছে হতাশার ছাপ। সাকিব আল হাসান দীর্ঘ সময় এই জায়গায় রাজত্ব করে 1 নম্বরে ছিলেন, কিন্তু সেখানে মিরাজ 4 নম্বরে। হয়তো মন্দের ভালো বলা যায়, কিন্তু একই সাথে বলতে হয় বাংলাদেশ দলে নেই বিশ্ব মঞ্চে দাপিয়ে বেড়ানোর মতো একাধিক অলরাউন্ডার। বাংলাদেশ দলের ওয়ানডে র্যাঙ্কিংটা একটা সময় যখন সেরা 10-এ বেশ প্রশংসনীয় জায়গায় থাকতো, সেখানে এখনকার অবস্থান 10 নম্বরে। স্মৃতির পাতার পুরনো পৃষ্ঠায় চোখ বুলিয়ে ভক্তরা বলতেই পারে, আমাদের গেছে যে দিন তা কি একেবারেই গেছে? সামনে টি-20 বিশ্বকাপ। বাংলাদেশের রেকর্ডটা এই টুর্নামেন্টের সুবিধার না। গেল আসরে আফগানিস্তানের বিপক্ষেও হেরেছিল টাইগাররা। ভক্তদের মনের কোণে কুড়াক দিতেই পারে। এবারও কি তেমন কোনো ঘটনাই ঘটবে? বিশ্বমঞ্চে একের পর এক ব্যর্থ টুর্নামেন্ট কাটিয়ে ফেরা বাংলাদেশ এবারও ফেল করে কিনা কে জানে।